সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ডাক্তার খাসুগি সরকারি বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের রুটিন অনুযায়ী আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাস হবে। তো পদার্থবিজ্ঞান বিষয়ে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় নিয়ে আজকে আমাদের কাজ হবে। আজকে আমরা শিখন শেখানো কৌশল আমরা নেব অষ্টম অধ্যায় থেকে। আজকের বিষয় হচ্ছে আলোর প্রতিফলন। এখন আমরা শুরুতেই জানবো আসলে আলো কি। আলো একটি তাড়িত চৌম্বকীয় তরঙ্গ যা দর্শনের অনুভূতি জাগায়। আলো একটি তাড়িত চৌম্বকীয় তরঙ্গ যা দর্শনের অনুভূতি সৃষ্টি করে, আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আলোর প্রকৃতি, আলোর প্রকৃতি নিয়ে নানা মত। আগে বিজ্ঞানীরা মনে করত চোখ থেকে আলো বস্তুর উপর পড়লেই সে বস্তু আমরা দেখতে পাই। আসলে সেটা ভুল প্রমাণিত হয়েছে। আসলে কোনো আলোর উৎস থেকে বস্তুর উপর আলো পড়লে সে আলোর প্রতিফলিত রশ্মি আমাদের চোখে আসলেই সেই বস্তু আমাদের চোখে দৃশ্যমান হয়। বস্তু থেকে আলো আমাদের চোখের রেটিনাতে আসে, চোখ রেটিনার থেকে সংকেত মস্তিষ্কে পাঠায়, আমরা ওই বস্তুকে দেখতে পাই। যেমন এই যে দেখতে পাচ্ছ সূর্য, আলোর উৎস। এই আলোর উৎস থেকে আলো এসে এই বস্তুর উপর পড়বে, সেই বস্তুর থেকে আলো এসে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়বে। সেই চোখ রেটিনাতে এই আলোটা পড়ার পরে সেই রেটিনা আবার আমাদের মস্তিষ্ককে স্নায়ুর মাধ্যমে সংবাদ প্রেরণ করবে। আলোর প্রধান প্রধান ধর্ম নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমত, কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। মূলত বাঁকা পথে আলো চলতে পারে না, সরল পথে চলে। যেমন কতগুলো হার্ডবোর্ড দিয়ে ছিদ্র করে, তোমরা নিচের ক্লাসে পড়েছ, ছিদ্র করে সেখান দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে যখন আমরা আলো দেখতে পাই, আলো দেখার জন্য চেষ্টা করি, সবগুলা বোর্ড ভেদ করে আমাদের চোখে আলোটা এসে পড়ে। কিন্তু আমরা যদি একটা পর্দাকে যদি উপরে নিচে করে দিই, ছিদ্রটা যদি বরাবর না থাকে, এক রেখায় যদি না থাকে, তখন আমরা সেই আলো দেখতে পাই না। এর থেকে প্রমাণিত হয় যে আলো সরল পথে চলে। এরপরে আসো, কোন নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে। তাহলে আলোর একটা নির্দিষ্ট বেগ আছে। আলো বায়ুতে এক ধরনের তার বেগ, পানিতে এক ধরনের, বিভিন্ন মাধ্যমে তার বেগ পরিবর্তন হয়। শূন্যস্থানে এই আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন আসো 3 নাম্বার প্রপার্টি। আলো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ এবং সমবর্তন ঘটে। তাইলে আলোর এই আলোকীয় ঘটনাগুলা সাধারণত ঘটতে পারে। যেমন প্রতিফলন, প্রতিফলন নিয়ে তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা আলোচনাই হবে। প্রতিসরণও আমরা এখানে আলোচনা করব। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে থেকে যায়, এই ঘটনাকে প্রতিফলন বলা হবে। আর কিছু পরিমাণ আলো পরের মাধ্যমে চলে যায়, এটাকে বলা হবে প্রতিসরণ। আর আলোর ব্যতিচার হচ্ছে দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলোকোজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হলে একে আলোর ব্যতিচার বলে। এরপরে আমরা জানব আলোর অপবর্তন কি। কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় আলো বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলা হয়। এরপরে আমরা জানব বিচ্ছুরণ। আলো সাধারণত রংধনু সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণের ফলে।
যেমন একটা প্রিজমের ভিতর দিয়ে যদি সূর্যের সাদা আলো যদি প্রবেশ করে, তাহলে সেটা প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে এবং নির্গত হবে। নির্গত রশ্মি 7টা বর্ণে বিশ্লিষ্ট হবে, রংধনু 7টা বর্ণে বিশ্লিষ্ট হবে। এই বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হবে আলোর বিচ্ছুরণ। এরপরে আমরা জানবো সমাবর্তন আসলে কি। কোন তরঙ্গের কম্পনের বিভিন্ন তল হতে একই তলে সীমাবদ্ধ থাকে, তবে ওই প্রক্রিয়াকে সমাবর্তন বলা হবে। বিভিন্ন তলে যখন আলো যখন পড়বে কোন কম্পনের ফলে, তরঙ্গ কম্পনের ফলে, সেটাকে একই তলে সীমাবদ্ধ করার যে ঘটনা, সেটাকে বলা হবে আলোর সমাবর্তন। এবার আমরা জানবো আলো এক প্রকার শক্তি, এটাও আলোর একটা প্রপার্টি। তাইলে আলো এক প্রকার শক্তি, এটা যেমন শব্দ এক প্রকার শক্তি, তেমনি ভাবে আলো এক প্রকার শক্তি। আলো এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ। আলো এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ, এটা আমরা একটু পরে আলোচনা করব। কোন কোন ঘটনায় আলো তরঙ্গের নিয়ে আচরণ করে, আবার কখনো কখনো আলো কণার নিয়ে আচরণ করে। তাইলে আলো কখনো তরঙ্গ, আলো কখনো কণা, এই দুই ভাবে আলো আচরণ করতে পারে। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম তড়িৎ চুম্বক বর্ণালী নিয়ে কথা বলবো। তড়িৎ চুম্বক তরঙ্গের সমগ্র পরিসরকে তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, একে বলা হয় তড়িৎ চুম্বক বর্ণালী। আর তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, দি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। স্পেকট্রাম অর্থ বর্ণালী, তোমরা সেটা জানো। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তড়িৎ চুম্বক বর্ণালী। এই যে এখানে সমগ্র যে পরিসরটা দেখানো হয়েছে, সেখানে তরঙ্গ দৈর্ঘ্য দেখানো হয়েছে, কম্পাঙ্ক দেখানো হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হচ্ছে গামা রশ্মির। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এক্স রে তার থেকে বেশি, আল্ট্রাভায়োলেট রে তার চেয়ে বেশি। এরপরে আমরা যেটা দৃশ্যমান আলো দেখতে পাচ্ছি, এইটা, এই যে দেখো এই মাঝখানে স্পেসটা আছে, এটা হলো এইটা, এই তরঙ্গ দৈর্ঘ্য। এটার মূলত 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। আর এটা ভিজিবল তরঙ্গ মূলত আমরা জানি বেনিয়া সহকলা, আমরা জানি দৃশ্যমান আলোর রংধনু 7টা রং যেরকম বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। কমলা ও লাল। তাহলে রংধনুর এই 7টা রং এখানে আছে, যার তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত আছে। এরপরে যেগুলো আছে ইনফ্রারেড, আমরা টেলিভিশনের যে আমরা রিমোট কন্ট্রোল ব্যবহার করি, সেটা ইনফ্যাক্ট ইনফ্রারেড রে। এভাবে রাডার থেকে শুরু করে এফএম রেডিও, এগুলো হচ্ছে মূলত বেতার তরঙ্গ। তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে গামা রশ্মির। আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে কিসের? বেগুনি আলো। আর সবচেয়ে বেশি কার? লালের। আর আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য যার সবচেয়ে কম, তার কম্পাঙ্ক সবচেয়ে বেশি। যেমন গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, তার কম্পাঙ্ক বেশি। এদিকে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে তার কম্পাঙ্ক সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম কম্পাঙ্ক কার? বলো কার? বেতার তরঙ্গের। আর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? গামা রশ্মির। তাহলে এভাবে আমরা তাড়িত চুম্বক বর্ণালী বর্ণনা করতে পারি। আমি আরেকবার একটু বলছি, তড়িৎ চুম্বক তরঙ্গের সমগ্র পরিসর, পরিসর মানে এলাকা, তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের ভিত্তিতে সাজানো হয়েছে। আমি প্রথমে বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়ে। তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড়র দিকে যাইতে 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 বেতার তরঙ্গ পর্যন্ত চলে গিয়েছে। আর
তাহলে কম্পাঙ্ক আস্তে আস্তে কমতে 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 বেতার তরঙ্গ পর্যন্ত গিয়েছে। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম সে হচ্ছে গামারশ্মি, গামারশ্মি, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে হচ্ছে বেতার তরঙ্গ। আর মাঝখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা হলো স্পেস, এই স্পেসের ভিতরে আছে ভিজিবল লাইট, দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো তো আমরা জানি রংধনুর 7 রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, বেনিয়া সহ কলা। এই এখন আমরা আলোচনা করব আলোর বিচ্ছুরণ নিয়ে। আমি আগে বলেছিলাম যে আলোর বিচ্ছুরণটা আমি পরে কথা বলবো। আলোর বিচ্ছুরণ হলো সূর্যের সাদা আলো 7টি রঙের সমষ্টি। সূর্যের যে 7টা আলো আছে সেটা সাদা আলো, সেটা মূলত 7টি আলোর সমষ্টি। প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের ফলে সাদা আলোর 7টি মূল আলোতে বিশ্লিষ্ট হওয়ার প্রণালীকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সূর্যের সাদা আলোটা আসলো প্রিজমের ভিতরে দিয়ে, আসার পরে এখানে 7টা আলোতে বিশ্লিষ্ট হয়ে গেছে। রংধনুর যে 7টা রং, বেনি, আশাহ, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, এই 7টা আলোতে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই বলা হবে আলোর বিচ্ছুরণ। তাহলে আলোর বিচ্ছুরণ আসলে কিছুই না, সেটা হলো 7টা রঙে বিশ্লিষ্ট হওয়া। তোমরা এক ফসলা বৃষ্টি হওয়ার পরে রংধনু দেখে থাকবে আকাশে। এই রংধনু মূলত আলোর খেলা। আলোর খেলা কিরকম, সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। আর সে কারণে আমরা রংধনু দেখি বৃষ্টি হওয়ার পরে, যখন পানির ফোঁটা থাকে, পানির ফোঁটাটা সেখানে প্রিজমের ন্যায় একটা কাজ করে। প্রিজমের ভিতর দিয়ে আলো প্রবেশ করলে যেরকম বিশ্লিষ্ট হয় 7টা রঙে, পানির ফোঁটার ভিতর দিয়েও আলো প্রবেশ করলে সেটা বিশ্লিষ্ট হয় 7টা রঙে। এখন আসো, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু আমি বলেছিলাম আলোর প্রতিফলন। মূলত আমাদের পড়াশোনা হবে আজকে আলোর প্রতিফলন নিয়ে। কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময়ে অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আলো, এই যে দেখছো একটা টস থেকে আলো আসছে, আলো এসছে, আলো এসে আয়নার উপরে পড়লো, পড়ার পরে সেটা এখানে রিফ্লেকশন হয়ে এদিকে চলে গেছে। তাইলে এটা আমাদের আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি, এটা আগের মাধ্যমেই ফিরে আসছে। এটা যে মাধ্যমে আছে আপতিত রশ্মি, যে মাধ্যমে আছে প্রতিফলিত রশ্মিও সে মাধ্যমে আছে। আর এটা হলো অবিলম্ব। আর আপতন বিন্দু, এটা হচ্ছে আপতন বিন্দু, এটা হচ্ছে বিভেদ তল। তাহলে বিভেদ তলের সাথে আপতন বিন্দুতে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা আপতন কোণ। আমরা একটু পরে দেখব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের। দেখো এখানে এ ও রশ্মিটা, এটা হলো আপতিত রশ্মি, আর ও বি রশ্মিটা একই মাধ্যমে ফিরে আসছে। ও বি রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে বিভেদ তল বা প্রতিফলক তল। এই যে এটা পি কিউ হচ্ছে বিভেদ তল বা প্রতিফলক তল, আর ও এন হচ্ছে অবিলম্ব। তাইলে আপতন বিন্দুতে অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি কোনটা? আপতিত রশ্মি এটা, এই যে এটা আপতিত রশ্মির ডেফিনেশনটা আমরা আরেকবার দেখে আসি। যে রশ্মিটি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের জন্য আপতিত হয় তাকে বলা হয় আপতিত রশ্মি। এখন আমরা আপতিত রশ্মিটা আছি, যে রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের জন্য আপতিত হয়, তাহলে এওটা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের জন্য আপতিত হচ্ছে এও, তাহলে এওকে আমরা বলবো আপতিত রশ্মি। এরপরে আমরা যাব প্রতিফলিত রশ্মি। যে রশ্মি প্রতিফলিত হয় তাকে প্রতিফলিত রশ্মি বলে। যেমন দেখো এই ওবিটা প্রতিফলিত হয়েছে, এটাকে আমরা প্রতিফলিত রশ্মি বলবো। এরপরে আসো অবিলম্ব, দুইটি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব। আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব, এই যে দেখো আপতন বিন্দু হচ্ছে ও, আপতন বিন্দুতে বিভেদ তল হচ্ছে এটা পি কিউ। তাহলে ও বিন্দুতে পি কিউ এর উপর লম্ব হচ্ছে এন ও,
তাহলে এনওটাকে আমরা বলবো অবিলম্ব। এবার আসো প্রতিফলক, যেখান থেকে আলো প্রতিফলিত হয় তাকে বলা হয় প্রতিফলক। তাহলে প্রতিফলক কোনটা? এখানে এই যে জায়গা থেকে আলো প্রতিফলিত হচ্ছে, এই জায়গা থেকে, এই বিভেদ তল থেকে প্রতিফলিত হচ্ছে, এটাকে বলা হবে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে পিকিউটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এখন আসো আমরা জানবো আপতন কোণ। আপতিত রশ্মি প্রতিফলকের উপর অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপতন কোণ বলে। তাহলে আপতিত রশ্মি প্রতিফলকের উপর অবিলম্বের সাথে, আপতিত রশ্মি, এটা হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলকের সাথে অবিলম্বের, প্রতিফলকের উপর অবিলম্বের সাথে যে কোণ, তাইলে আই কোণটাকে বলা হবে আপতন কোণ। এবার আসো আমরা শিখবো হলো প্রতিফলন কোণ। প্রতিফলিত রশ্মি প্রতিফলকের উপর অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হবে প্রতিফলন কোণ। এখন দেখো প্রতিফলন কোণ কোনটা? প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর, সেটাকেই বলা হবে প্রতিফলন কোণ, সেটা হলো আর। এখন আমরা এন ও বি কে বলবো প্রতিফলন কোণ, আর এ ও এন কে বলবো আপতন কোণ, আর এন ও বি কে বলবো প্রতিফলন কোণ। তাহলে আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিফলন কোণ। এখন আমরা একটু সামনে আমরা যাব, প্রতিফলনের সূত্রগুলো আমরা এখন একটু কাজ করব প্রতিফলনের সূত্র নিয়ে। প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। তাহলে দেখো আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অবিলম্ব, এই আপতিত রশ্মি হচ্ছে এও, অবিলম্ব হচ্ছে এনও, এবং প্রতিফলিত রশ্মি, যে প্রতিফলিত রশ্মি, এগুলা একই সমতল পৃষ্ঠে থাকে। এই একটা সমতল পৃষ্ঠে এগুলার অবস্থান, একই সমতল পৃষ্ঠে এটা অবস্থান, এই জন্য একই সমতলে থাকে। এটা হলো এক নম্বর সূত্র। আমি আবার বলছি, এক নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। এরপরে আমরা জানবো দুই নম্বর সূত্র, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। এই যে এখানে লক্ষ্য করো, এখানে একটা রশ্মি এসে বিভেদ তলের উপর পড়ে আবার এদিকে প্রতিফলিত হয়ে গেছে। এই যে এখানে আমি যদি এটাকে যদি একটা এই কালো স্পেকট্রামটাকে আমি যদি 5 ডিগ্রি ধরি, এটা 5 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানেও দেখো পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই এলাকাটা যদি আমি 5 ডিগ্রি ধরি, তাহলে এটা যদি 25 ডিগ্রি হয়, এটা যদি 25 ডিগ্রি হয়, এটাও 25 ডিগ্রি হবে, 25 ডিগ্রি। তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ অলওয়েজ সমান, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আপতন কোণ ও প্রতিফলন কোণ সবসময় সমান হবে। এখন আসো প্রতিফলনের প্রকারভেদ। প্রতিফলন আসলে কত প্রকার? মূলত প্রতিফলন দু প্রকার। এক নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলন, 2 নম্বর হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন। এখন প্রথমে আমরা জানবো নিয়মিত প্রতিফলনটা আসলে কি। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের ফল সমান্তরাল রশ্মিগুচ্ছ অভিসারী অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তবে এ ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ বা অভিসারী অপসারী রশ্মিগুচ্ছ। অভিসারী মানে এক বিন্দুতে মিলিত হয় যে সেরকম, অপসারী হচ্ছে অপসৃত হচ্ছে বলে প্রতীয়মান হয় যে সেরকম। রশ্মিগুচ্ছ যদি এক বিন্দুতে মূলত মিলিত হয় তখন তাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন মূলত কিসে হয় তোমরা কি বলতে পারবে? এই যে নিচে একটা চিত্র আমি দিছি, এই যে সমান্তরাল ভাবে চারটা রশ্মি বিভেদ তলের উপর পড়লো, আবার সমান্তরালে তারা প্রতিফলিত হলো। তাহলে এটা হলো যে কোনো মসৃণ তল,
যেমন একটা সমতল দর্পণ হতে পারে, তারপরে পরিষ্কার পানির পারদের পৃষ্ঠ হতে পারে, তারপরে পলিশ করা জুতা হতে পারে, সেটা একটা সমতল পৃষ্ঠ এবং সেখানে নিয়মিত প্রতিফলন হবে। আর নিয়মিত প্রতিফলনে এগুলা দেখো আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মিগুলো প্যারালাল থাকে, সমান্তরাল থাকবে। এটা হলো নিয়মিত প্রতিফলন চিনার উপায়। এরপরে আসো অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলনে অমসৃণ তলে হয়, অমসৃণ তলে। এখানে দেখতে পাচ্ছ এটা একটা অমসৃণ তল, এই যে অমসৃণ তল। এই অমসৃণ তলে আপতিত রশ্মি হচ্ছে সমান্তরাল, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলা সবগুলা সমান্তরাল না। সমান্তরাল কেন এমনটা হলো? ওই যে এটা যে মসৃণ না, সেই জন্য বিভেদ তলটা যে মসৃণ না সেই জন্য। তাহলে আমরা বাস্তব একটা উদাহরণ দিতে পারি অনিয়মিত প্রতিফলনের। বলো তোমরা কোন উদাহরণটা দিতে পারবে? পাহাড়ের পাদদেশে যদি আলো পড়ে, পাহাড় তো দেখছো যে বিভেদ তলটা একদম অ্যাব্রো থ্যাব্রো টাইপের, সেই পাহাড়ের পৃষ্ঠে যদি সূর্যের আলো পড়ে, সেখান থেকে প্রতিফলিত রশ্মিটা যেভাবে বেরিয়ে আসে, সেটা হলো অনিয়মিত প্রতিফলনের একটা উদাহরণ। এখন আমরা জানবো আলোর শোষণ। যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যায়, তখন তিনটা ঘটনা ঘটতে পারে। যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন তিনটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে প্রতিফলন হতে পারে, দুই হচ্ছে প্রতিসরণ হতে পারে, তিন হচ্ছে শোষণ হতে পারে। এটা আমরা জানি যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হবে প্রতিফলন। কিছু পরিমাণ আলো দ্বিতীয় মাধ্যমে চলে যাবে, সেটাকে বলা হবে প্রতিসরণ। আবার কিছু পরিমাণ আলো মাধ্যম শোষণ করবে। তাহলে এখানে দেখো আলোক রশ্মি, আমাদের যে চিত্র দেখতে পাচ্ছ এখানে, এই যে আপতিত রশ্মি, এই প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে আছে, আবার কিছু পরিমাণ আলো পরের মাধ্যমে চলে যাচ্ছে, এই যে প্রতিসরিত হয়ে। হ্যাঁ, আবার কিছু পরিমাণ আলো এই যে মাধ্যমটা শোষণ করে ফেলছে, এখানে যে মাধ্যম সেই মাধ্যম শোষণ করবে। তাহলে প্রথম মাধ্যমে থেকে গেলে আলোর প্রতিফলন, দ্বিতীয় মাধ্যমে চলে গেলে প্রতিসরণ, অথবা আলোর শোষণ হবে। কোন বস্তুতে আলো পড়ে ফিরে না এলে, অর্থাৎ শোষিত হলে, সেটিকে বলা হবে শোষণ। আমরা আলোর শোষণ নিয়ে পরে কথা বলবো। এখন বস্তুর বর্ণ নিয়ে আমরা কিছু কথা এখন বলতে চাই। আমাদের চোখ আলোর 7টি রং দেখতে পায়। কোন বস্তুর উপর আলো পড়লে বস্তুটি বস্তুটি বেশ কিছু রঙের তরঙ্গকে শোষণ করে নিয়ে একটি বা মিশ্রিত কিছু তরঙ্গকে প্রতিফলিত করে থাকে এবং বাকি তরঙ্গগুলোকে শোষণ করে। এইভাবে আমরা কোনো বস্তুর বর্ণ চিনতে পারি। তাহলে কোনো বস্তুর উপর যদি আলো পড়ে, সে বস্তুটা কিছু পরিমাণ আলো শোষণ করে, কিছু পরিমাণ আলো কি করে, প্রতিফলন করে। যেমন এই সবুজ পাতা, এই সবুজ পাতার উপরে এই যে দেখছো, এই যে বে নি আ সহ কলার, এই যে 7টা রং আসি পড়বে। কারণ আমরা জানি সূর্যের যে সাদা আলো, এই সাদা আলো 7টা রঙের সমষ্টি। এই 7টা রঙের যখন বিশ্লিষ্ট হবে, সাদা রং যখন 7টা রঙে বিশ্লিষ্ট হয়ে পাতার উপরে এসে পড়বে, তখন পাতা কি করবে, সবুজ পাতা এই সবুজটাকে শুধু প্রতিফলিত করবে, আর সবগুলা সে শোষণ করে নেবে। তাহলে লাল শোষণ করবে, তারপরে বেগুনি, নীল, আসমানি যতগুলো আছে সবগুলাই সে পাতাটা শোষণ করবে, কিন্তু সে প্রতিফলন করবে শুধু সবুজ। তাহলে সেজন্য আমরা এটার উপর থেকে আমরা এই যে সাদা আলোটা পড়লো, সাদা আলোর 7টা রং,
পড়লো, সেখান থেকে সবুজটা শুধু রিফ্লেক্ট করে আমাদের চোখে আসে, এই জন্য আমরা এই পাতাটাকে সবুজ দেখছি। সাদা আলোতে গাছের পাতা সবুজ দেখায়, কিন্তু সম্পূর্ণ লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন? আমরা দেখতে পাচ্ছি যে একটা সবুজ পাতা, এই সবুজ পাতার ভিতরে যখন সূর্যের সাদা আলোটা পড়ে, সাদা আলো আমরা জানি যে 7টা রঙের সমষ্টি, বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এই সব কটা রঙের মধ্যে সব কটা রং শোষণ করে, কিন্তু প্রতিফলন করে একটা মাত্র রং, সেটা হচ্ছে সবুজ রং। এই জন্য গাছের পাতাকে সবুজ দেখা যায়। আবার লাল আলোতে, ওই সবুজ লাল আলোতে শুধু একটাই আলো থাকে, তখন আর সূর্যের সাদা আলোর মতো 7টা আলো থাকে না, একটা আলোই থাকে। তখন সেই লাল আলোটাকে গাছের পাতা শোষণ করে নেয়, এই জন্য গাছের পাতাটাকে কালো দেখায়। তাইলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সাদা আলোতে গাছের পাতা কেন সবুজ দেখায়, কারণ সে সবগুলা আলো শোষণ করে, একটা প্রতিফলন করে, সেটা হচ্ছে সবুজ। আর লাল আলোতে সেখানে শুধু একটাই আলো, সাদা আলোতে যেহেতু 7টা আলো, কিন্তু লাল আলোতে শুধু একটাই আলো, ওই একটা আলো সে কি করে শোষণ করে নেয়, প্রতিফলন করে না, এই জন্য লাল আলোতে গাছের পাতা কালো দেখা যায়। এখন আসো আয়না বা দর্পণ আমরা কিভাবে প্রতিফলন হয় আয়নায় বা দর্পণে, সেটা নিয়ে আমরা এখন কাজ করব। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণ তৈরির ক্ষেত্রে কাচের পেছনের রূপার প্রলেপ দেওয়া হয়, একে সিলভারিং বা পাড়া লাগানো বলা হয়। তাহলে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। এখন দেখো আমাদের এখানে এবি একটা দর্পণ, এই যে এবি একটা দর্পণ, এই দর্পণে এক্স বিন্দু থেকে 3টা আলোক রশ্মি এখানে আসছে, প্রতিফলিত হয়েছে, হয়ে এই যে একটা লোকের চোখ দেখছো, এই চোখে আসি এই 3টা আলোক রশ্মি এসে পড়ছে। কিন্তু এই লোকটা ভাবছে এই রংটা পেছনের এক্স প্রাইম বিন্দু থেকে এসে তার চোখে এসে পড়ছে। অর্থাৎ এখানে এই দর্পণটাতে এবি দর্পণ, এক্স প্রাইম হলো এক্স এর প্রতিবিম্ব। তাহলে এবি যদি দর্পণ হয়, এক্স প্রাইমটা হবে এক্স এর প্রতিবিম্ব, কারণ এই লোকটা ভাবছে যে এই এক্স থেকে আলো আসছে, সেটা সে মনে করবে না, সে ভাববে যে এক্স প্রাইম থেকে আলো এসে তার চোখে পড়ছে। এই জন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স প্রাইম হচ্ছে এক্স এর প্রতিবিম্ব। এখান থেকে আমরা বলতে পারি, যদি ডেফিনিশন দেই আমরা, যে একটি বস্তু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ যদি অপর একটা বস্তু থেকে আসছে বলে প্রতীয়মান হয়, তখন এই দ্বিতীয় অপর একটা বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুটার প্রতিবিম্ব। এই জন্য এটাকে এক্স প্রাইমকে বলা হবে এক্স এর প্রতিবিম্ব। বস্তুর থেকে আলোক রশ্মি যদি সরাসরি আমার চোখে না এসে অন্য কোনো মাধ্যমে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে চোখে প্রবেশ করে, তখন আমরা বস্তুর যে প্রতিবিম্ব দেখতে পাই তা হলো বস্তুর প্রতিবিম্ব। তাহলে এই বিন্দু থেকে যদি একটা রশ্মি আসে, খেয়াল করো, এই বিন্দু থেকে একটা রশ্মি আসলো, এসে এই বিন্দু থেকে আসলো আলোক রশ্মি, এসে এদিকে আসলো, এভাবে কয়েকটা রশ্মি আসছে, মনে করো এই রশ্মিটা একটা চোখের ভিতরে পড়লো। এখন সরাসরি চোখে না এসে যদি অন্য কোনো মাধ্যমে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রবেশ করে, তখন আমরা বলি যে এটা একটা প্রতিবিম্ব, তখন আমরা তার একটা প্রতিবিম্ব দেখতে পাই। তাইলে এখানে যখন এই বস্তুটার পেছনের দিকে দেখো, এ প্রাইম বিন্দু, এই যে এ প্রাইম বিন্দু, এখন এই লোকটা তার চোখে আলোক রশ্মিটা আসছে আসলে এই বিন্দু থেকে, কিন্তু সে ভাবছে এটা আসছে এই প্রাইম বিন্দু থেকে। যদি এই রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করা হয়, পেছন দিকে বর্ধিত করা হয়, তাহলে এই প্রাইম বিন্দু থেকে আসছে বলে প্রতীয়মান হবে। এই জন্য এই প্রাইম বিন্দু অর্থাৎ দ্বিতীয় বিন্দুকে বলা হবে এই বিন্দু অর্থাৎ প্রথম বিন্দুর প্রতিবিম্ব।
প্রতিবিম্ব মূলত দু প্রকার, একটা হলো বাস্তব প্রতিবিম্ব, একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আমরা এখানে যে আলোচনা করেছি ইতিমধ্যে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো বস্তু থেকে, কোনো উৎস থেকে নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি প্রকৃতপক্ষে মিলিত হয় তখন বাস্তব বিম্ব গঠিত হয়, আর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে যদি প্রতীয়মান হয় তখন দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে আমার এখানে দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আমার এখানে এটা একটা অবাস্তব প্রতিবিম্ব, এখানে অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে প্রতীয়মান হচ্ছে। তাহলে এখন আমরা বুঝবো বাস্তব প্রতিবিম্ব সব প্রতিবিম্ব কি। প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুচ্ছ প্রকৃতপক্ষে মিলিত হয়, চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়, অপতল দর্পণ ও উত্তল লেন্সে তৈরি হয়। তাহলে বাস্তব প্রতিবিম্ব বা সদ্বিম্বের এগুলা হলো ধর্ম। প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুচ্ছ প্রকৃতপক্ষে মিলিত হয়, চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়, অবতল দর্পণ ও উত্তল লেন্সে তৈরি হয়। আর অবতল অবাস্তব প্রতিবিম্ব বা অসৎ প্রতিবিম্ব, সেটার ধর্ম হচ্ছে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুচ্ছ প্রকৃতপক্ষে মিলিত হয় না, বরং অপসারিত হচ্ছে বলে মনে হয়, চোখে দেখা যায় না, পর্দায় ফেলা যায় না, সব ধরনের লেন্স ও দর্পণে তৈরি হয়। এখন আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে, দেখো যে সমতল দর্পণ থেকে যতটা সামনে থাকা যায় ঠিক ততটুকু দূরত্বে পেছনে প্রতিবিম্ব তৈরি হয়। আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র, এবি একটা দর্পণ, এই যে সমতল দর্পণ, এই এবি সমতল দর্পণের যত সামনে বস্তু আছে, এক্স বস্তু আছে, তার ঠিক পেছনে এক্স প্রাইম বিন্দুতে এই বিম্ব গঠিত হবে। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমি যখন এক্স বিন্দুতে দাঁড়াবো তখন আমাকে ঠিক ততটুকু পিছনে আমার বিম্বটা দেখা যাবে। এখন এটা আমরা যদি প্রমাণ করি এখান থেকে, তাহলে আমাদের কিভাবে প্রমাণ করব? এই দুইটা ত্রিভুজ মূলত আমরা সর্বসম প্রমাণ করব। তোমরা কিভাবে সর্বসম প্রমাণ করবে সেটার জন্য একটু বিষয় লক্ষ্য করো। এখানে এখানে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। এই যে দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাহলে এটা এক্স ও এন, এক্স ও এন হচ্ছে আপতিত রশ্মি, আর ও এন, এন ও আর এটা হলো প্রতিফলিত রশ্মি। এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান, তাহলে এটা এই যে আরও কে আমি বর্ধিত করলে এক্স প্রাইম বিন্দুতে ছেদ করবে, তাহলে দেখা যাচ্ছে এখানে এই কোণ আর এই কোণটা সমান, এই কোণ আর এই কোণ সমান। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, কিন্তু এই কোণ আর এই কোণ তো সমান। এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা বুঝতে পারছি যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। এখন আমরা এই দুইটা ত্রিভুজের ভিতরে দেখো কি হয়, এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণ সমান, সমকোণ বলি। আর একটা সাধারণ বাহু আছে ওপি, ওপি এখানে আমাদের এখানে আছে, দেখো পিও এক্স কোণ সমান পিও এক্স প্রাইম, ওপি এক্স, ওপি এক্স প্রাইম, এটা 90 ডিগ্রি, ওপি ইকুয়াল ওপি, তাহলে পিও এক্স আর পিও এক্স প্রাইম এই দুইটা ত্রিভুজ সর্বসম, অতএব পি এক্স সমান পি এক্স প্রাইম, অর্থাৎ যত সামনে বস্তু তত পিছনে বিম্ব গঠিত হয়। এখন আসো সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা নিয়ে আমরা কিছু কাজ করি। এখানে দেখো, সমতল দর্পণে প্রতিবিম্বের বৈশিষ্ট্য আয়না থেকে সমান দূরত্বে থাকে, অর্থাৎ আমরা আয়নার যত সামনে থাকি তত দূর, যত সামনে আমি থাকবো, এক্স ওয়াই হচ্ছি আমি দর্শক, আর তত পিছনে আমার প্রতিবিম্ব দেখা যাবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটা একটা অবাস্তব বিম্ব, আয়নার পিছনে, এটা তো অবাস্তব হবেই। তারপরে আমি সোজা
আমার বিম্ব সোজা সমান দৈর্ঘ্যের, আমি যত বড় সমতল দর্পণ হইলে আমাকে ঠিক তত পিছনে তত উচ্চতাই দেখা যাবে, ইচ্ছে কম দেখা যাবে না। তাহলে এই চারটা হলো প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আয়নার থেকে সমদূরত্বে থাকবে বিম্ব, অবাস্তব বিম্ব গঠিত হবে, সোজা বিম্ব গঠিত হবে, সমান দৈর্ঘ্যের বিম্ব হবে। এখন আমরা এটা প্রমাণ করার জন্য এখানে ধরি এক্স ওয়াই লক্ষ্যবস্তু, এন এন প্রাইম সমতল দর্পণ। এক্স ওয়াই লক্ষ্যবস্তু, এন এন প্রাইম সমতল দর্পণ। এখন এখান থেকে আমরা দেখছি যে ওয়াই থেকে একটি আলো দর্পণে লম্ব বরাবর আপতিত হয়ে একই দিকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। ওয়াই থেকে আলো আসছে, ওয়াই থেকে এসে এই যে দেখো ওয়াই থেকে এসে আবার এখানে গেছে। আচ্ছা, আবার আরেকটি আলো ওয়াইএস, এই যে ওয়াইএস তির্যকভাবে আপতিত হয়ে তির্যকভাবে প্রতিফলিত হয়। এই দুটি আলোক রশ্মি পিছনের দিকে বর্ধিত করলে, এই যে দেখো পিছনের দিকে আমরা যদি যাই, পিছনের দিকে যদি বর্ধিত করি, তাহলে এই যে এখানে গেল একটা আর এখান থেকে একটা গেল, ওয়াই প্রাইম ওয়াইএস তির্যকভাবে গেল। এই দুটি আলোক রশ্মি পিছনের দিকে বর্ধিত করলে মনে হয় যেন তারা ওয়াই প্রাইম থেকে আসছে। তাহলে কোন দুইটা আলোক রশ্মি? আমি আবার বলছি, ওয়াই বিন্দু থেকে একটা আলোক রশ্মি আসছে ওয়াইএস, আর এক্স বিন্দু থেকে একটা আসছে এই আলোক রশ্মি, সেটা আসছে এখানে আসছে। এখন এই দুইটা আলোক রশ্মি মনে হবে যেন ওয়াই প্রাইম আর এক্স প্রাইম থেকে এসে এই চোখে পড়ছে। আসলে তো ওয়াই থেকে একটা রশ্মি এসে এই দর্শকের চোখে গেল, আবার এক্স থেকে একটা রশ্মি এসে দর্শকের চোখে গেল, কিন্তু দর্শক ভাবছে একটা আলোক রশ্মি ওয়াই প্রাইম থেকে আসছে আর একটা আলোক রশ্মি এক্স প্রাইম থেকে আসছে। তাহলে এটার থেকে বোঝা যাচ্ছে যে সমতল দর্পণেও বিম্ব গঠিত হয়, অর্থাৎ এক্স ওয়াই যদি বস্তু হয়, এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে বিম্ব। তাইলে এক্স প্রাইম ওয়াই প্রাইমই হবে প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? এক্স ওয়াই এর প্রতিবিম্ব। আগে আমরা শিখেছিলাম বিন্দুর প্রতিবিম্ব, এখন আমরা শিখব বিস্তৃত বস্তুর বিম্ব। এক্স ওয়াইটা বিস্তৃত বস্তু, একজন লোক মনে করে দাঁড়িয়ে আছে, তাকে ঠিক পেছনে দর্পণের পেছনে তত বড়ই দেখা যাবে। এই যে ধর্মগুলো আমরা এখানে বলে আসছি সেরকম ভাবে। তাহলে এটাই, তাহলে সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনটা আমরা জানলাম। এরপরে আসো আমরা জানবো কোন দর্শকের পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য আয়না কত বড় হওয়া দরকার। তাইলে প্রতিবিম্ব পুরোপুরি দেখার জন্য আয়নাটার দৈর্ঘ্য কতটুকু বড় হওয়া উচিত? লক্ষ্যবস্তুর অর্ধেক হওয়া দরকার। এখন সেটা আমরা একটু জানবো। তোমরা একটু লক্ষ্য করো এই চিত্রের মধ্যে, এই চিত্রের মধ্যে এখানে এটা একটা এই যে একজন লোক দেখতে পাচ্ছ, একটা মহিলা 1.5 মিটার দৈর্ঘ্যের, ওনার দৈর্ঘ্য 1.5 মিটার। এখন এই ওনার দৈর্ঘ্য হলো এটা 1.5 মিটার। এখন এদিকে যে বিম্বটা দেখা যাচ্ছে এটা একটা আয়না, এই বিম্বটার ভিতরে ওনাকে, আয়নার ভিতরে বিম্বটা উনি তত বড়ই আছেন, কিন্তু এই আয়নাটা ওনার দৈর্ঘ্যের অর্ধেক। এই কথা আমাদেরকে প্রমাণ করতে হবে, এই কথা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন লক্ষ্য করো আমরা কিভাবে প্রমাণ করব। এখানে এই এই যে মহিলা দাঁড়িয়ে আছেন, উনি লম্বভাবে দাঁড়িয়ে আছেন, আবার এটাও একটা লম্ব, এই যে এটা লম্ব। তাহলে আমরা আগেই জানি যে যত দর্পণের যত সামনে বস্তু, দর্পণের তত পিছনে বস্তু। তাহলে এই বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। এখন আমার এই ত্রিভুজটা, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে এটা এবিসি ত্রিভুজ হবে। এবিসি ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল, এই যে এটা, যেহেতু এটা আর এটা লম্ব, তাহলে এই দুইটা সমান্তরাল হবে, রেখা টানি সেটা অন্য বাহুর মধ্যবিন্দু হবে। তাহলে এই ত্রিভুজটা, এটাকে যদি আমি বলছিলাম এ বি সি ত্রিভুজের
দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এই তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তোমরা জ্যামিতিতে পড়ে আসছো। তাহলে যেহেতু এটা এই বাহুর মধ্যবিন্দু, আবার এইটা এই বিন্দুটা এই বাহুর মধ্যবিন্দু, তাহলে এই দুই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এই তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তাহলে এই দর্পণটা হবে এই মহিলার দৈর্ঘ্যের অর্ধেক। এটাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা এ পর্যন্তই থাকি। আজকে আমরা আলোর প্রকৃতি, আলোর ধর্ম, প্রধানত আলোর প্রতিফলন ও সমতল দর্পণের প্রতিবিম্বের গঠন ও এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগামী ক্লাসে গলীয় দর্পণে বস্তুর প্রতিবিম্ব সম্পর্কে জানব। এখন আমরা আজকের ক্লাসে যে সকল বিষয় নিয়ে আমরা কাজ করেছি তার উপরে একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, তোমরা এই হোমওয়ার্কটা করবে। আয়নাতে ডান বাম উল্টে যায়, উপরে নিচে উল্টায় না কেন? আবার জ্যোৎস্নার আলোতে বস্তুর রং দেখা যায় না কেন? এই ছোট দুটো কোশ্চেন তোমাদেরকে দিলাম, তোমরা রেডি করবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।